এটা সরাসরি সরাসরি আমরা এভাবে না বলি। অনেক ধন্যবাদ। আমি বিএনপির তারেক রহমান যেটা বলছে সেটা বলছে আচরণবিধি লঙ্ঘন। আপনি বলতে পারছেন? আপনি লন্ডন থেকে দেখতে পাচ্ছেন না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছ থেকে তো জানতে চাই, কারণ অনেকগুলো বিষয় আসলে আপনি ধাপে ধাপে চমৎকার করে ব্যাখ্যা দিচ্ছেন, সেই জায়গা থেকে কয়েকটা বিষয় একটু জানবো। এবং এম এ আজিজ, আপনি তো আছেনই আলাপে, যে কোনো পর্যায়ে আপনি হয়তো সে প্রশ্ন করতে পারেন। প্রথম যে বিষয়টা শামসুজ্জামান দুদু করে গিয়েছিলেন, সেটা দিয়ে একটু ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে আসি। মানে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষই মুসলমান। এই মুসলমান যারা আছেন তাদের কাছে তো জামাতে ইসলামী অনেক পছন্দের একটি দল হওয়ার কথা ছিল, কিন্তু গেল 54 বছরে একবারও কেন জামাতে ইসলাম সে ক্ষমতাটা পেল না? তা মানে এই ভালোবাসাটা কি মুসলমান হিসেবে মুসলমানের প্রতি ভালোবাসা আছে, কিন্তু জামাতে ইসলামের প্রতি কোনো ভালোবাসা নেই, কিংবা উগ্রপন্থী এই টার্মটা কাজ করছে বলে সেই কারণে 54 বছরে জামাত ইসলাম ক্ষমতায় এলো না? এটা একটা কারণ হতে পারে কিনা? দ্বিতীয় বিষয় হচ্ছে, হাত পাখা যেহেতু এখন আপনাদের সাথে নেই, তাদের যে ভোট ছিল সেটা হয়তো আপনারা পাচ্ছেন না, সেই হিসেবে আপনাদের সম্ভাবনাটা কমে গেল কিনা? জি, ধন্যবাদ। প্রথমেই আমি শামসুজ্জামান দুদু এবং ওনার সাংবাদিক সাহেবের প্রশ্নের যে একটা জবাব দিতে চাই, সেটা হচ্ছে যে জামাত কখনোই উগ্রবাদী দল না, যেটা মির্জা ফখরুল সাহেব বলেছেন। আপনাদেরকে একটা রেফারেন্স দিই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমি যেখানে বসবাস করি, সেখানের কোন দেশ জামাত ইসলামীকে উগ্রপন্থী দেশ মনে করে না। বিশেষভাবে সাংবাদিক সাহেব আছেন, উনি এখনই চেক করতে পারেন ইউনাইটেড স্টেটস এর অ্যানুয়াল রিপোর্টের গত কয়েক বছর আগে ওনারা স্পষ্ট উল্লেখ করেছেন জামাত ইসলামী ইজ এ ডেমোক্রেটিক মডারেট পলিটিক্যাল অর্গানাইজেশন রুটেড ইন ইসলামিক ভ্যালুস। তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ডেমোক্রেটিক এবং মডারেট মধ্যমপন্থী দল মনে করে জামাত ইসলামীকে, নট বিএনপিকে। বিএনপির ব্যাপারে এই সব মডারেট শব্দটি ওনারা উল্লেখ করেনি, জামাতের ব্যাপারে মডারেট শব্দটি উল্লেখ করেছেন। জামাত যেই ধর্মের প্রতিনিধিত্ব করে, যদিও অন্য ধর্মের উপর মানে তাদের বিশ্বাস চাপিয়ে দেওয়াকে জামাত বিশ্বাস করে না, জামাতে ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠা করতে চায়। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা মডারেট ধর্ম, এটা হচ্ছে, এটাকে বলা হয় উম্মাতা ওয়াসাতা, অর্থাৎ মডারেট ধর্ম। সুতরাং মধ্যমপন্থী দল এবং মধ্যমপন্থী যে ধর্ম, সেই ধর্মের প্রতিনিধিত্ব করে মধ্যমপন্থী দল পৃথিবীর গণতন্ত্রের অন্যতম বড় মানে এক্সাম্পল। আমেরিকার অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্টে জামাত ইসলামীকে মধ্যপন্থী দল বলা হচ্ছে। এরপর আসুন, নতুন এই বাংলাদেশের জুলাই পরবর্তী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ, এখানে নতুন বাস্তবতা। দেখুন, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এন্ড জকসু, এই এতগুলি ইলেকশনে জামাতের ছাত্র সংগঠন, আমি আসলে জুলাই পরবর্তী বাংলাদেশের কথা বলছি না, আমি এর আগের অংশের কথা বলছি। আসলে জুলাই পরবর্তী বাংলাদেশের কথা বলছি না, কারণ আমি বলছি এটি একটি নতুন বাংলাদেশ, নতুন বাস্তবতা। নতুন বাস্তবতায় বাংলাদেশের ভোটারদের সবচেয়ে বড় অংশ তরুণ প্রজন্ম ইসলামী ছাত্র শিবিরকে চয়েস করেছে, এবং তাদের অধিকাংশ ভোট জামাত ইসলামী পাবে বলে এটা মানে স্পষ্টই প্রতীয়মান। এটি কিন্তু কখনোই বাংলাদেশে ঘটেনি যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এখন সাকসু যেন না হতে পারে, তারেক জিয়া ভয় পাচ্ছেন, বিএনপি ভয় পাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র শিবিরকে, জামাতকে গ্রহণ করে নিয়েছে, এবং তাদের ভোটার সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। সুতরাং নতুন বাংলাদেশের বাস্তবতায় জামাত ইসলামী নিজেকে এখন যেভাবে প্রেজেন্ট করতে পারছে এবং প্রেজেন্ট করছে, ছাত্র সংগঠনগুলো নির্বাচন স্পষ্টই মেসেজ দিচ্ছে, যার কারণে বিএনপি ভয়ে ভীত যে আগামী দিনের বাংলাদেশের ড্রাইভিং সিটে তারা জামাত ইসলামীকে চাচ্ছে, একটি মডারেট ইসলামপন্থী রাজনৈতিক দলকে চাচ্ছে। সুতরাং এটি স্পষ্ট। আজকের যে ডিপ্লোমেট সাংবাদিক সাহেবকে বলবো ডিপ্লোমেটের নিউজটি পড়তে। বুঝতে পারছি। তার মানে একটু বলি, উনি আমেরিকাতে থাকেন, শোনেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাকে একটু বলতে দেন। লন্ডনে উনি লন্ডনে আছেন। বিষয়টা হলো পরাশক্তিগুলি, তারা কিন্তু বহু দলকে বহুত খেতাব দিয়ে শান্তি। আপনি প্রশ্ন করেছেন, আমাকে অনেকগুলো বিষয় টাচ করতে হবে। তো আমি যে কথাটি বলেছিলাম যে এখন পর্যন্ত যতগুলা পোলস হয়েছে, প্রথম আলো ছাড়া ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সকল পোলে বিএনপি জামাত নেক টু নেক। সেখানে আইএনআই কে জামাত পয়সা দেয় না, আমেরিকান রিপাবলিকান ইনস্টিটিউটকে জামাত পয়সা দেয় না। ছোট করে আমি একটু বলি, হ্যাঁ আমি একটা ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে আপনি একটু কারেকশন করবেন। আপনারা যেটা বলতে চাচ্ছেন যে জুলাই পূর্ববর্তী
যে সময়গুলো ছিল সেই সময়ে জামাত ইসলাম কখনো এখনকার মতো করে কথা বলতে পারেনি, যে কারণে ক্ষমতায় আসতে পারেনি। এবার আপনারা সুযোগটা পাচ্ছেন, এ কারণে আপনারা সম্ভাবনা দেখছেন, তাই তো? শুধু সেটি নয়, জুলাই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে, এটি বাংলাদেশ 2.0। এই বাংলাদেশে ছাত্ররা নতুন করে ভাবার চিন্তা, নতুন করে ভাবছে, নতুন করে তাদের সিদ্ধান্ত চুজ করেছে। বুঝতে পারছি। আমার হাতে সময়টা একেবারেই নেই। আমি মানে আপনার বক্তব্যটা একেবারেই স্পষ্ট। হ্যাঁ, আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট। আমি একটু বলি, জরিপে উঠে এসেছে, বুঝতে পারছি। হ্যাঁ, জরিপটা ছিল এনসিপি ভাঙার আগে, এবং জরিপটা ছিল ইসলামিক আন্দোলন জামাতের ওই জোট থেকে বেরোনোর আগে। ইসলামী আন্দোলনের সংখ্যাটি, ইসলামী আন্দোলন কত পার্সেন্ট ভোট পাবে সব জরিপে এসেছে। হ্যাঁ, অর্থাৎ এই পর্যন্ত আমি যে যতগুলো কথা বলছি সব জরিপে ইসলামী আন্দোলন ঠিক আছে। আমি বলছি আপনার আলোচনা সেগুলো আলাদাভাবে এসেছে। এই জরিপগুলো যেভাবে হয়েছে শোনেন, আমি বলি এনসিপি ভেঙে যাওয়ার পরে যে তরুণদেরকে পুঁজি করা হচ্ছে, তরুণদের পুঁজি নাই। সাংবাদিক সাহেব, আপনি ইউ আর কমপ্লিটলি মিস্টেকেন। জরিপে এনসিপি আপনি লন্ডনে বসে কথা বলছেন আর আমি বাংলাদেশে বসে কথা বলছি। তো আচ্ছা, আমি বাংলাদেশে আমি হার্ট টু হার্ট বুঝি, আপনি লন্ডনে বসে আমার মতো বুঝবেন না। আপনি জামাতের থিওরি বুঝবেন, কিন্তু লন্ডনে বসে আমার থিওরি বুঝবেন না। আপনি আমার কষ্টটা তো আপনি বুঝবেন না। হ্যাঁ, একটা বিষয় এখানে আপনি বলছেন সরিয়ানি অন্য ধর্মে অন্যটা কয়টা আইন চালু করবেন, বাংলাদেশে কয়টা আইন চালু করবেন? একেবারে সময়টা কম, আমি শুধুমাত্র একটা কত আইন চালু করবেন আপনি? যার যার ধর্মের শেষে আইন প্রয়োগ করবেন। ইনফরমেশন গ্যাপ রয়েছে। আপনি জরিপগুলো দেখেন, শাসনতন্ত্র এবং এনসিপি কে আলাদা পার্সেন্টেজ দেওয়া হয়েছে। তাতে এখন ভেঙে গেছে, এখন আর কোনো লাভ নাই। জামাতের বডি ল্যাঙ্গুয়েজও পাল্টে গেছে। এখন আপনি লন্ডন থেকে দেখতে পাবেন না। অনেক ধন্যবাদ বেস্ট আবুবকর মোল্লা। আসলে হ্যাঁ, আপনার বিএনপি দলীয় কর্মী, বিএনপি অথবা জামাত বিরোধী কোন শক্তিকে এটা সরাসরি আমরা এভাবে না বলি। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট আমি বিএনপিকে বলছি, আপনি তো বলতেছেন না, আপনি বলছেন কূটনীতিকের সাথে কথা বলছেন। আপনি তো জামাতের কর্মী আর আমি তো পেশাজীবী। আমি বিএনপির তারেক রহমান যেটা বলছে সেটা বলছে আচরণবিধি লঙ্ঘন। আপনি বলতে পারছেন? অনেক ধন্যবাদ। এটা স্পষ্ট করেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আবুবকর মোল্লা আপনাকেও। আমরা আসলে মূলত এই অংশটাই জানতে চাচ্ছিলাম যে 54 বছরে কেন জামাত ক্ষমতায় আসতে পারেনি, এবং আপনি খুব চমৎকার করে এই ব্যাখ্যাটা দিয়েছেন যে 54 বছর জামাত আসলে সে কথাগুলো বলতে পারেনি। আপনারা বলছেন বাংলাদেশ 2.0, সেটা নিয়েও একটা বিতর্ক ছিল, কারণ অনেকেই 2.0 শব্দটা পছন্দ করছে না, কারণ নতুন করে স্বাধীনতার কিছু নেই। তবে তরুণরা রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, সেই সচেতনতার জায়গা থেকে আপনারা একটা আশাবাদ দেখছেন। আমি আসলে এই পর্যন্ত আলাপটা রাখলাম। সচেতনতার বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের ছাত্র সংসদের একটা প্রতিনিধিত্ব তৈরি হয়েছে এই কারণে। অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং এখান থেকে নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আলাপ করার সুযোগ আমাদের হবে।